যুব বিকাশ মন্ডল মাই ভারত ডায়নাবাগার পক্ষ থেকে 2047 সালে, তার আগে 1947 সালে ভারতবর্ষের যে স্বাধীনতা লাভ করেছে, 2047 সালে এই যে 100 বছর ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছাবে তার একটা গভর্নমেন্ট একটা সুচিন্তিত মতামত ব্যক্ত করেছে। এ সম্বন্ধে বিস্তারিত আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী এসছেন কিছু বলবে। কালুবাবুকে নাম প্রস্তাব করছি। সরকারের একটা প্রকল্প, সেই প্রকল্পে মাই ভারত ডায়মন্ড হারবারের উদ্যোগে আমরা সবাই উপস্থিত হয়েছি। ছোট্ট একটা অনুষ্ঠান। আমরা পারিপার্শ্বিক পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আমরা কয়েকজনকে আমরা আমন্ত্রণ করেছি। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা সত্যি আন্তরিক অভিনন্দন জানাই আপনাদেরকে। আর আমরা বিশেষ পার্সন হিসেবে যাদেরকে পেয়েছি সত্যি আমরা অভিভূত, ওনারা এসেছেন আমাদের ডাকে। তো মাই ভারতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর সেই সঙ্গে আমরা একটু ব্যাজ এবং উত্তরীয় দিয়ে সবাইকে একটু বরণ করে নেব আমাদের এই অনুষ্ঠানের আগে। তো আমি মাই ভারত ডায়মন্ড হারবারের পক্ষ থেকে আমি সহদেবদাকে ডেকে নেব। আমাদের মধ্যে রয়েছেন সনাতনী চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আমাদের অনাদিরঞ্জন হালদার মহাশয়। আমি ওনার কথা কি বলবো, আমার যতটুকু জানা, আমাদের দক্ষিণ 24 পরগনার বহু এনজিও আছেন, তারা কাজ করেন, কিন্তু ওনার কাজের পরিধি এবং সততার মধ্য দিয়ে আজকের সমাজের পিছিয়ে পড়া মানুষকে এইভাবে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমার দেখাতে হয়তো 1 নম্বরের এরকম একটা এনজিও। যাই হোক, ওনার কর্মধার, উনি লিডারশিপ হিসেবে বহু মানুষকে তাদেরকে পথ দেখাচ্ছেন। উনি এসেছেন, ওনাকে আমরা একটু বরণ করে নেব, তারপরে ওনার কথা শুনব। আমি সহদেবদাকে বলবো উত্তরীয় এবং ব্যাগ দিয়ে আমরা ওনাদের তো আমরা শুনবো। তার আগে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রশান্তদা ওনাকে ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা সত্যি আমরা বড় বড় রিপোর্টার যেখানে পৌঁছতে পারে না সভাপতি, সেখানে দিলীপদা একদম পাড়ার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে সত্য ঘটনাকে একদম নির্ভীক চিত্তে আমরা সত্যি অভিভূত। দিলীপদাকে আমরা এত কাজের ব্যস্ততার মধ্যেও আমরা পেয়েছি, তো আমরা সমৃদ্ধ হলাম। আর ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রিয়াঙ্কা দিদিমণিকে ডেকে নেব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। রয়েছে 5 লক্ষ গাছ লাগানো। হয়তো আমি সেই টার্গেটে পৌঁছতে আমার দেরি হবে, কিন্তু আমার টার্গেটটা তো আছে। তো এই পৃথিবীকে সবুজ করার জন্য, মানুষের মনকে সবুজ করার জন্য আমরা সত্যি এইরকম একটা সংস্থা কর্ণধার হিসেবে বা তার প্রতিনিধি হিসেবে এখানে আমরা পেয়েছি। ওনার কথায় শুনবই, তো আমরা অভিনন্দন জানাই। আর সেই সঙ্গে ওনাকে উত্তরীয় এবং ব্যাগ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ কালুবাবুকে। ওনাকে বরণ করে যাবেন এখন কালীবাবুকে বরণ করে নেওয়ার জন্য কি নাম জানো? প্রিয়ঙ্কা। এই মুহূর্তে বাস্তব পরিস্থিতিতে ওনার ব্যাখ্যা আমার কাছে হয়তো কোনো স্বার্থ ছাড়া এরকম একজন মানুষ প্রতিদিন যে যেখানে, শুধু নিজের এনজিও না, বিভিন্ন এনজিওতে মানুষের পাশে থাকার জন্য যখন যেভাবে ডেকেছেন ওনাকে মানুষ পেয়েছেন। তো এরকম একজন মানুষ আজকের এই অর্গানাইজ করেছেন। আমরা এসেছি, আমরা সত্যি গর্বিত। আর ওনার ডাকে আমরা এসেছি, তো ওনাকেই আমরা বরণ করে নিচ্ছি। সম্পাদক আজকে এই প্রাসঙ্গিক বিষয়ে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। আজকে এই সুন্দর দিনে, সুন্দর সময়ে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য মহাদেব পান্ডব মহাশয়কে আমি
ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে মঞ্চে যারা সমাসীন তারা প্রত্যেকেই আমার পরিচিত এবং স্নেহভাজন, এদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমার সামনে যে সমস্ত ছোট ছোট ভাই এবং বোনেরা বসে আছে, এদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কেন না, এরা আজকের যে টপিক, যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে এরা হচ্ছে প্রাণকেন্দ্র। কারণ এদের নিয়ে আজকে এই আলোচনা। তাই আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই যে আলোচনা, সেই আলোচনা সম্পর্কে আমি বিচার কথা বলছি। এটা একটা বিশাল বিস্তৃত টপিক, কারণ এইটা আলোচনা করতে গেলে আর 2047 সালে ভারতবর্ষের অবস্থা কেমন হবে সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করতে গেলে ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সাল থেকে আর 2047 সালে কেমন হবে সে বিষয়ে আলোচনা করতে হবে। তবে সেটা অনেক বড়। তবে আমি তো প্রাসঙ্গিক বিচার কথা বলবো। দীর্ঘদিন ব্রিটিশের শাসন এবং শোষণে ভারতবর্ষ যখন জর্জরিত, তখন বাংলা মায়ের কিছু জওয়ান ছেলে এবং ভারতবর্ষের কিছু বিখ্যাত বিপ্লবীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় আমাদের পরম আরাধ্য, পরম সম্মানীয় বীরশ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি যুবকদের উদ্দেশ্যে মুক্তকণ্ঠে বলেছিলেন, ওঠো, জাগো, তোমরা না জাগলে, তোমরা না উঠলে এই ভারতবর্ষ চিরদিন পরাধীন থাকবে। সেই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার নিমিত্তে ভারতবর্ষের কথা এই বাংলার অনেক বীর সন্তান রক্ত দিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। ঠিক স্বাধীনতার প্রাক্কালে 1947 সালের 14 আগস্ট ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ভারত দেশ স্বাধীন, মধ্যরাত্রের ঘণ্টাধ্বনি যখন বাজবে ভারত তখন জেগে উঠবে জীবন এবং জাতীয় চেতনা। সেই যে 1947 সালের 14 আগস্ট মধ্যরাত্রে জওহরলাল নেহরুর যে বক্তব্য, ভারত জেগে উঠবে, ভারতের যুব সম্প্রদায় জেগে উঠবে, সেটা হলো অনেক দিন। তারপর ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে অনেক রক্তপাত ঘটেছে। যুগে যুগে দলে দলে ভারতের কৃতি সন্তানরা স্বাধীনতা আনার জন্য কারাজীবন বরণ করেছে। কবি বলেছিলেন, বীরের এই রক্তস্রোত মাতার অশ্রুধারা, সে কি কখনো ধরার ধুলায় হবে হারা। সত্যি সেই বীরেদের সেই রক্তস্রোত ব্যর্থ হয়নি। 1947 সালে 15 আগস্ট আমরা ভারত মাকে দ্বিখণ্ডিত করে স্বাধীনতা লাভ করলাম। তাই বলতে হয় যে অবশ্য সহিতে মরিবে গতিতে আছে সে ভাগ্য লেখা। সত্যি সেই ভাগ্য লেখাটা আমাদের কপালে আছে। ভারতবর্ষ টুকরো করে আমরা স্বাধীনতা পেলাম।
কিন্তু স্বাধীনতা পাওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলো। আজ থেকে প্রায় ৭৯ বছর অতিক্রান্ত হলো। ভারতবর্ষ স্বাধীন হলো। যে বিপ্লবী সন্তানরা, যে ভারত মায়ের কৃতি সন্তানরা, বাংলা মায়ের যে সমস্ত দামাল ছেলেরা স্বাধীনতার বেদিমূলে তাদের জীবনকে উৎসর্গ করেছিল, সত্যি কি এখন তারা তার মূল্য পাচ্ছে? কিছু মনে করবেন না, এই আলোচনাটা করতে গেলে আমি কোনো রাজনীতি করিনি, রাজনীতির কথা বলছি না। তোমরা সামনে যারা বসে আছো, তোমরা সব যুবক, তোমরা হবে আগামী দিনের নাগরিক। তাই কবি গোলাম মোস্তফা বলেছিলেন, ভূমি থাকে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। তোমাদের জানতে হবে, বুঝতে হবে যে 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কোন প্রেক্ষাপট হয়েছিল এবং এখন কেমন হচ্ছে, এবং 2047 সালে ভারতবর্ষ কেমন হবে, এইটাই হচ্ছে আমাদের আলোচ্য। তোমরা যাদের চেয়ে দেখো যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার পিছনে যে সমস্ত বীর শহীদরা, যে সমস্ত বীর সন্তানরা স্বাধীনতার বেদিমূলে জীবন উৎসর্গ করেছিল, তারা একটা সুন্দর স্বপ্ন দেখেছিল। তাদের চোখে ছিল একটা সোনালী স্বপ্ন, দেশ স্বাধীন হবে, ভারত স্বাধীন হবে, ভারতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ তাদের নিজস্ব অধিকার ফিরে পাবে, তারা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারবে, সমস্ত ভারত আলোয় সরবরাহ করবে। তোমরা চিন্তা করে দেখো, এই স্বপ্ন নিয়ে, এই ত্যাগ নিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার ৭৯ বছর অতিক্রান্ত হওয়ার পর আমরা যদি হিসাব করি, তাহলে কি পাবো? রবীন্দ্রনাথের কথা বলতে হয়, কি পেয়েছি তার হিসাব বিরাতে, মন মন রহে রাজি, যা পেলাম তাতেই আমি খুশি। তাই তো এখন তো আমরা স্বাধীন, এইটাই আমাদের লাভ, আমরা স্বাধীন। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘদিন কেটে গেছে, আমরা কি আমাদের কাঙ্ক্ষিত যে ফল, আমাদের যে মনের অভিলাষ, যে মনের বাসনা, আমি আমরা নয়, সমস্ত ভারতবর্ষের সমস্ত আপামর জনসাধারণ, তারা কি সেটা পাচ্ছে? হয়তো একটু রাজনীতি এসে পড়ছে, কিন্তু এই আলোচনা করতে গেলে তারা বলা ছাড়া কোনো উপায় নেই, বলতে হবে। তাই এখন ভারতবর্ষে সুন্দর যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রধানমন্ত্রী, বিভিন্ন প্রশাসক ভারতবর্ষে এসেছে। প্রথমে এলেন জওহরলাল নেহরু, তারপর আস্তে আস্তে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, বিভিন্ন নরসিংহরা ইত্যাদি এলেন। প্রত্যেকের কিছু কিছু উল্লেখযোগ্য অবদান আছে এই ভারতবর্ষের জন্য। প্রত্যেকের সম্মিলিত চেষ্টাতে ভারতবর্ষ এখন এক মহান ঐতিহ্যশালী দেশে পরিণত হয়েছে। কিন্তু তারপর এলেন আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ী, যিনি সকলের শ্রদ্ধেয়, সকলের নমস্য, সকলের একান্ত আপন। ওনার প্রচেষ্টায় ভারতবর্ষ আর উন্নত থেকে উন্নততর হয়, এবং সেই সঙ্গে আমরা পেলাম সর্বজন শ্রদ্ধেয়, সবাইয়ের নমস্য আমাদের। আগে আমার সন্তানকে মানুষ করব, একটা সঠিক পরিচয় দেব, তারপরে সে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে। আর ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার জন্যে এখন আর বিশেষ কিছু লাগছে না, সেটা আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি। কিন্তু যারা প্রকৃত মানুষ হবে তারা কিন্তু ওই 0 নম্বরেও ডাক্তার হবে না, আর 0 নম্বরেও ইঞ্জিনিয়ার হবে না। তাহলে যে ইঞ্জিনিয়ার তৈরি হবে 0 নম্বরে, সেই বিল্ডিংয়ের কী দশা হবে, আর যে 0 নম্বর পাওয়া ডাক্তার তৈরি হবে তার কাছে গেলে আমাদের কি অবস্থা হবে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি।
তো সেই আবারই একই কথা যে যুব শক্তিকে একত্রিত করতে হবে, তাদেরকে সামাজিক ক্ষেত্রে বিশেষভাবে নিয়ে আসতে হবে, সমাজকে চেনাতে হবে, সমাজ ব্যবস্থায় তাদের কি অবদান রাখবে সেটাকেই আমাদেরকে বোঝাতে হবে। তো যুব শক্তি যত বেশি সামাজিক কর্মক্ষেত্রে আসবে, যত বেশি সমাজে তাদের অবদান রাখবে, তাহলেই কিন্তু ভারতবর্ষ অনেক অনেক বেশি উন্নত হবে। আর আমাদের কাছে সেই শক্তি আছে, যুব শক্তি আছে, সেই শক্তিটাকে টেনে বার করার জন্য যারা সামাজিকভাবে কাজ করে যাচ্ছি তাদেরও অনেক দায়িত্ব। আগে আমাদের বাড়ির ছেলে মেয়েদের সেই আঙ্গিনায় নিয়ে আসতে হবে, তারপরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বোঝাতে হবে যে আপনার সন্তানকে এই সামাজিক কাজে যুক্ত করবে, তবেই কিন্তু সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, তবেই আমরা বাঁচব। আজকে এইটুকুনি বলেই সুরেন্দ্রবাবুকে অশেষ ধন্যবাদ। আমার যে পরিকল্পনা বক্তব্যটা আমরা আগামী দিনে আমরা মনে রাখতে হবে। ওনার যে বৈদ্যুতিক পাঠাগার সবার কাছে বলবো, ওনার যে একটা বৈদ্যুতিক পাঠাগার আছে, পাঠাগারটা কিন্তু ভ্রাম্যমান পাঠাগার। কারোর যদি বা কোনো বইয়ের সমস্যা পেয়ে থাকে তা ওনার সঙ্গে অ্যাকচুয়ালি যেটা আমরা ভারত যুব বিকাশ মণ্ডল, কেন্দ্রীয় সরকার একটা পরিকল্পনা করেছে যে আগামী দিনে বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার। এটা কেন্দ্রীয় সরকারের মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের কিন্তু একটা জায়গা আগে দিয়েছে, যার নাম প্রত্যেকে আমরা জানি, এপিজে আব্দুল কালাম। আজকের যে মিসাইলের স্রষ্টা, মিসাইলকে পৃথিবী এমন একটা জায়গা উনি স্থান দিয়েছে যেটা আজকের মনে হয় আমরা বিশ্বের একে পৌঁছে গেছি। এবং আগামী দিনে ভারতবর্ষে 47 সাল বলেছে, একজন গবেষণা করে বলছে যে 33 সালের মধ্যে ভারতবর্ষ একদম মহামানবের একটা জায়গা পৌঁছাবে। তাহলে আমরা কিন্তু শিক্ষা দীক্ষা অর্থনীতি দিক থেকে কিছু বানাব, আমরা কিন্তু একটা জায়গা আগামী দিনে আমরা কিন্তু একটা জায়গা যাব। সেই জন্যে কেন্দ্রীয় সরকার চাইছে এমন একটা লিডারশিপ, এমন একটা নেতৃত্ব উঠে আসুক যে আমাদের পৃথিবী একটা জায়গা পৌঁছে দেবে। তাই প্রতিটা ব্লকে, প্রতিটা সাব ডিভিশনে, প্রতিটা জেলায়, ওয়েস্ট বেঙ্গলে ক্ষুদ্র ক্ষুদ্র কোনায় কোনায় তাদের মতামতটা পৌঁছে দেওয়ার জন্য আর দেখতে, যদিও বা পরিকল্পনা বাস্তবিকতা কতটা হচ্ছে জানি না, কিন্তু সরকার এই পরিকল্পনা 2047 সালে ভারতবর্ষে আমরা একটা শ্রেষ্ঠ জায়গায় যাব, পৃথিবীর মধ্যে আমরা এক স্থান করব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ হয়েছে। আমরা সহদেবদা সত্যি বললেন যে আগামী দিন আমাদের পথ চলাটা কেমন হবে। তার আগে তো আমাদের বৈদ্যুতিক পাঠাগারের কর্ণধার বললেন, আমাদের বাস্তবোচিত কিছু উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে বোঝালেন যে আমাদের ছেলেমেয়েরা, আমরাও যেরকম এখানে আসি, আমাদের ছেলেমেয়েকেও নিয়ে আসতে হবে। কোথাও তাদের মধ্যে সেই বীজটা বপন করতে হবে যে আমরা সমাজের একটা অঙ্গ। তো সেটা নিশ্চয়ই আমরা সমৃদ্ধ হলাম আজকে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে রয়েছেন আমাদের দিলীপদা, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটির সম্পাদক। ওনাকে এই বিষয়ে আমি কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট সবাইকে প্রণাম, এবং যারা আছেন সামনে তাদেরকেও প্রণাম। ব্যাপারটা হচ্ছে, সামনে যদি কেউ না থাকে তাহলে মঞ্চের কোনো গুরুত্ব নেই। সামনে অনেকেই আছেন, সেই জন্য মঞ্চের গুরুত্ব আছে। আমার মনে হয়, আমি সাংবাদিকতা করতে করতে যতটুকু বুঝেছি, আগের ভারত আর এখনকার ভারত অনেক এগিয়ে চলেছে, এগিয়ে গিয়েছে। আগে আমরা দেখেছি আমাদের ভারতের যারা প্রতিনিধিত্ব করেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ছিলেন, গোটা পৃথিবীর মধ্যে খুব একটা যোগাযোগ ছিল বলে আমার মনে হয়। কিন্তু এখন যারা প্রতিনিধিত্ব করছে, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছে, এটা বস্তু সাথে করছে। এখন যারা প্রতিনিধিত্ব করছে, একটা পৃথিবীব্যাপী কিন্তু
সাড়া ফেলে দিয়েছে যে ভারত একটা জায়গায় উঠে আসছে। ছোট ছোট ব্যাপার, শুধু সরকার বলে দিলে ওই কাজ হবে, এটা হবে না। আর এই প্রোগ্রামটা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়েই হচ্ছে, কোণে কোণে হচ্ছে। কোণে কোণে মানে অঞ্চল, বুথে, সেখানে সেখানে হচ্ছে। অঞ্চল যেখানে বলে, বুথ যেখানে বলে, গ্রাম যেখানে বলে, বৈঠক যেখানে বলে, সেখানে সেখানে এই প্রোগ্রামগুলো হচ্ছে। যেখানে যেরকম ভাষা সেখানে সেরকম ভাষায় হচ্ছে। আমার মনে হয় বিকশিত ভারত বা বিকশিত ভারত বা বিকাশ ভারত, যে ভাষাই বলুন, ভারত কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমাদের সহদেববাবু বলছিলেন যে হয়তো 47 যেতে হবে না, 37-এই অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে গেছে, আরো এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা টার্গেট নেওয়া আছে 47-এর মধ্যে এটা আমরা করব। যেমন ধরুন, আমি কতগুলো কথা বলবো, আবার পঞ্চায়েতে থাকুন, পৌরসভায় থাকুন, যেখানেই থাকুন, আমি নিজে দেখেছি এবং নিজে করেওছি। রাস্তা দিয়ে যাচ্ছি, ট্যাপের জল পড়েই যাচ্ছে। আপনারা জানবেন এই পানীয় জল বেশ কিছুদিন, বেশ কয়েক বছর পরে অভাব হতে যাবে, প্রচন্ড অভাব। এখন দেখবেন এই 20 লিটারের জল আমরা বাড়ি বাড়ি নিচ্ছি, তখন এটাও পাওয়া যাবে। দেখা যাবে 1 লিটার জলের দাম কয়েক হাজার টাকা বেড়ে যাবে। তাহলে জল আমাদের বাঁচাতে হবে। নদী থেকে জল তুলে ফিল্টার করে দেওয়া হচ্ছে, বাড়িতে ট্যাপ খোলা, সারাদিন ধরে জল পড়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলছি, তখন বন্ধ করছে, আবার সেই যেতেছে। রাস্তার ট্যাপগুলো যখন জল পড়ছে, আমরা ফোন করছি লোকাল পঞ্চায়েত, পৌরসভা, না করে দেবো, হচ্ছে না। তাহলে শুধু পাবলিক, সরকার, পঞ্চায়েত সবাইকে মিলে করতে হবে। এটা গেল জল। জল অপচয় বন্ধ। প্লাস্টিক জাতীয় জিনিস, দেখবেন এই প্লাস্টিক, দাদা অনেক বলেছেন, আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি একটু অন্যভাবে বলছি। প্লাস্টিক যত ড্রেন, যত খাল, যত ঝিল, প্লাস্টিকের জন্য মাছের প্রজনন কমে যাচ্ছে। এই যে বলেন ইলিশ মাছ বাঙালির পাতে পড়ে না, আর পড়ছে না কেন? প্লাস্টিকের জন্য। ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, জলবন্ধ করছে বর্ষাকালে, খাল বিল প্লাস্টিক ভর্তি হয়ে যাচ্ছে। প্লাস্টিক একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা ভুলে যাচ্ছে, ওই পয়েন্টের নিচে প্লাস্টিক বন্ধ করতে হবে, যে প্লাস্টিকটা মাটির সঙ্গে মেশে না বা পরিবেশের সঙ্গে মেশে না। এগুলো যদি করি তবেই তো বিকশিত ভারত আসবে। এগুলো তো কেন্দ্র সরকার বলছে, রাজ্য সরকার বলছে, সবাই বলছে, তো বলে গেলে হবে। প্লাস্টিকটাকে আমরা টোটাল প্লাস্টিক বর্জন করে না, দেখুন মিষ্টি ওখানে প্লাস্টিক দিচ্ছে মোটা টাইপের, ওই প্লাস্টিকটা মেশে মাটির সঙ্গে মেশে পরিবেশের সঙ্গে মিশে যায়। আর অন্য প্লাস্টিক যেটা ছোট পাতলা, সেগুলো পরিবেশের সঙ্গে মেশে না, দেখবেন অনেক সময় আগুন ধরিয়ে সেগুলো পুড়িয়ে যায়। প্লাস্টিক, তাহলে প্লাস্টিক বর্জন করতে হবে। ওই আমি ঠিক পয়েন্টটা বলতে পারছি না, একদম পাতলা প্লাস্টিক। গাছ গাছ লাগানোর জন্য আমাদের এখানে একজন আছেন, এনাদের গ্রিন টুমরো। গাছ কেন লাগাবেন বলছে, একটা যদি গাছ কাটেন, আপনি যদি কাটেন, আপনাকে 10টা গাছ লাগাতে হবে। কেন লাগাতে হবে? গাছ যদি না থাকে, আমরা তো জানি খুব স্বাভাবিক ব্যাপার, অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারবো না। পৃথিবীর সায়েন্টিস্টরা বলছেন, বা বিভিন্ন সায়েন্টিস্টরা বলছেন যে যদি গাছ কমে যায়, কিছুদিন আগে আপনারা জানেন যে ওই যে বন, যে আফ্রিকা বা আমেরিকার যে আমাজন বন, আগুন লেগে প্রায় একটা বিরাট অংশ নষ্ট হয়ে গেছে। ওখান থেকে আমরা প্রচুর অক্সিজেন পাই। তাহলে গাছ যদি না লাগাই, দেখবেন মানুষ অসুস্থ হলে আমাদের নাকে অক্সিজেন দিয়ে হসপিটালে রাখে না, অনেক বাড়িতেও রাখে। এমন একটা দিন আসতে চলেছে বেশ কিছু বছর পরে, ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার পিঠে ঝুলিয়ে আমাদের অক্সিজেন নিতে হবে। তাহলে গাছ কিন্তু অক্সিজেন দিচ্ছে, তাহলে গাছ লাগাতে হবে। এটাই বিকশিত ভারত।
শুধু তারা এসি বাড়িতে থাকে, তারা চারতলা বিল্ডিংয়ে থাকে, কারণ সেখানে পরিবেশ দূষণের জন্য 5 লক্ষ টাকা তার করোনাতে গেছিল। আমাদের সুন্দরবনে মানুষের যায়নি। তো এইভাবে 15,70,000 টাকা উনি কিন্তু আমরা নির্বিচারে কাজ কাটছি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। অসংখ্য ধন্যবাদ আমরা দিলীপদাকে। লাস্ট আমাদের দিদিমণি রয়েছেন, গ্রিন টুমোরো, ওনাদের একটা লক্ষ্য, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। 2-4 কথা শুনে নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। জানাই যে শহরের ডাককে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর মঞ্চে উপস্থিত সুধী মানুষজন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই এখানে যারা উপস্থিত আছেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, বলেছেন। আমি অত ভালো বক্তা নই, তো আমি কয়েকটা লাইন শুধু বলছি যে স্বাধীনতা পরবর্তীকালে আজ পর্যন্ত আমাদের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বহু পরিবর্তন এসেছে এবং আগামী দিনে আরও পরিবর্তন হবে। কিন্তু এই পরিবর্তনের যিনি নায়ক, যুব সম্প্রদায়, যেটা যুব সম্প্রদায়কে আগেও আমার যারা বক্তা ছিলেন তারা বলেছেন যে শিক্ষা, কর্ম এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ থাকলে তারা তবেই একটা সমাজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে বা গঠন করতে পারবে ভারতবর্ষকে সঠিকভাবে। শিক্ষা শুধুমাত্র আমরা দেখবো না যে পুঁথিগত শিক্ষা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে মানসিক গঠনের দিকেও জোর দিতে হবে, যেটা তার বাড়ি থেকে শুরু হবে। একদম দাদা যেটা বলেছেন যে তার মায়ের শিক্ষা থেকে শুরু হবে, গঠনগত তার চারিত্রিকগত দিকটা যাতে সুন্দর হয়, সে যেন ভাবতে শেখে যে একটা সমাজকে উন্নতি করতে গেলে বা ভারতবর্ষকে একটা জায়গায় পৌঁছতে গেলে আমরা প্রত্যেকে সাংসারিক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু সেই কাজের বাইরে সমাজের জন্য আমরা একটা বিশেষ সময় হাতে রাখবো এবং ভাববো আমরা নতুন করে যে কীভাবে আমরা কাজ করলে সমাজ একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। সবুজায়নের লক্ষ্যে আমরা কাজ করি। সবুজায়ন মানে কিন্তু শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, তার সঙ্গে সঙ্গে পরিবেশকে সবুজায়ন করা। পরিবেশকে সবুজায়ন অর্থাৎ একটা শিশুর অন্তর থেকে সবুজায়ন করা। সে ভাবতে শিখবে, সুন্দর কিছু, ভালো কিছু সৃষ্টি করার তার মধ্যে একটা উন্মাদনা থাকবে। সেই গঠনগত দিকটা আমরা তৈরি করব, তবে হয়তো একটা শিশু একটা যুবক বা যুবতী হয়ে উঠবে এবং সে পরবর্তীকালে ভারতবর্ষের গঠনের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারবে। কারণ বর্তমান সমাজে আমাদের খুব একজন আদর্শ নেতার খুব ভীষণ অভাব, যাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই। আমরা আজও স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র আজকের এই মহতী অনুষ্ঠানে যারা আজকে পদার্পণ করেছে, সামনের সারিতে যারা বসে আছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। সবচেয়ে ভালোবাসা আজকে আমার সিনিয়র বয়োজ্যেষ্ঠ যাদেরকে আন্তরিক প্রণাম জানাই। এই সোনালিদা, শুভেন্দুদা, দিলীপদা,